আমার কোশ্চেন ছিল, আমি বলছি যে এই যে সিস এবং ট্রান্স এদের মধ্যে কোনটা বেশি স্টেবল। তো জেনারেলি আমরা কি করব, আমরা জানি যে ট্রান্সটা বেশি স্টেবল, তো আমরা এখানে ভুল করে ট্রান্সটাকে বেশি স্টেবল বলবো। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইন কেস অফ 8, 9 or 10 মেম্বার নেই, সিসটা হচ্ছে বেশি স্টেবল। তাহলে এখানে আমরা একটা নোট করে জায়গাটাকে লিখে রাখি যে ইন কেস অফ 8, 9 and 10 member ring, সেটা বেশি স্টেবল দেন ট্রান্স। সিস যেটা সেটা বেশি স্টেবল দেন ট্রান্স। সেকেন্ড হলো, যদি রিংটা 11 মেম্বার বা তার বেশি হয়, তাহলে ইফ the ring is more than 11 member, ring is 11 or more than 11 member, তাহলে তখন আবার ট্রান্সটা বেশি স্টেবল হবে সিসের থেকে। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারণ এখান থেকে যদি তোমাকে কোশ্চেন টুইস্ট করে তাহলে তুমি কিন্তু ভুল করে চলে আসবে। তোমাকে বলবো হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর স্টেবল, তাহলে যদি 8, 9, 10 মেম্বার রিং হয় তাহলে সিসটা বেশি স্টেবল হবে ট্রান্সের থেকে। আর যদি 11 মেম্বার বা তার থেকে বেশি মেম্বার রিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ট্রান্স ফর্মটা বেশি স্টেবল হবে সিস ফর্মের থেকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। চলো, এই পার্ট একটা গেল। এরপরে আমরা দেখবো ডেকালিন। ডেকালিন এ একটা কম্পাউন্ড যেটা একটা অ্যালকেন। জেনারেলি অ্যালকেন কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে না, কিন্তু ডেকালিন এমন একটা অ্যালকেন যেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে। যেমন এটা হচ্ছে ডেকালিন। তাহলে এর যে এইখানে যে হাইড্রোজেন দুটো আছে, এই হাইড্রোজেন দুটো এরা যখন একই দিকে থাকবে তখন আমরা এটাকে বলবো সিস। আবার এই হাইড্রোজেন দুটো একটা আর একটা অপোজিট দিকে থাকতে পারে, যে একটা হাইড্রোজেন অ্যাবভ দ্য প্লেন থাকলো আর একটা হাইড্রোজেন বিলো দ্য প্লেন থাকলো, তখন আমরা এটাকে বলবো ট্রান্স। তাহলে একটা সিস আর একটা ট্রান্স। তাহলে সিস ট্রান্স আইসোমারিজম দেখাতে পারে কে? ডেকালিন। এবার জিওমেট্রিক্যাল আইসোমারিজম সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল আইসোমারিজমে যে কম্পাউন্ড দুটো থাকবে তাদের মধ্যে এরিয়াল ডিস্টেন্স আলাদা হতে হবে। এরিয়াল ডিস্টেন্স কথাটা মানে হলো গ্রুপ টু গ্রুপ ডিস্টেন্স, আইডেন্টিক্যাল গ্রুপের মধ্যে যে ডিস্টেন্স। তাহলে আমি সেই জিনিসটা বলছি তোমাদেরকে, যে ডিস্টেন্স বিটুইন identical groups must change. আইডেন্টিক্যাল গ্রুপের যদি ডিস্টেন্স সেম হয়ে যায় তাহলে সেটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে না। আমরা এরকম এক্সাম্পল আমরা দেখছি, দেখো মনে করো তুমি এরকম করলে CH3 C ডাবল বন্ড C CH3 HH, এখানেও নিলে C ডাবল বন্ড C CH3 H H CH3। আইডেন্টিক্যাল গ্রুপের মধ্যে যদি তুমি ডিস্টেন্স দেখো, মনে করো এখানে তুমি এই গ্রুপটা দুটো গ্রুপের মধ্যে ডিস্টেন্স দেখছো CH3 আর এই CH3,
তাহলে এই দুটো গ্রুপের মধ্যে ডিস্টেন্সটাকে ফর এক্সাম্পল আমরা যদি L1 কনসিডার করি, আর এই দুটো গ্রুপের মধ্যে ডিস্টেন্সকে ফর এক্সাম্পল আমি যদি L2 কনসিডার করি, তাহলে আমরা দেখব যে L1 নট ইকুয়াল টু L2। তাহলে L1 আর L2 যদি সমান না হয় তবেই জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে। যদি কোনো কারণে L1 আর L2 সমান হয়ে যায় তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম বলা যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে 1 and 2 আমরা এটাকে জিওমেট্রিক্যাল আইসোমারিজম বলবো। 1 and 2 আর জিআই বা জিওমেট্রিক্যাল আইসোমার্স। এবারে আমরা কিছু কন্ডিশন দেখব যেখানে এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে কিনা সেটা নিয়ে এবার কনফিউশন তৈরি হবে। তো সবার প্রথমে আমি একটা কম্পাউন্ড তোমাদেরকে দুটো স্ট্রাকচার এঁকে দিচ্ছি, যেটা পরীক্ষার সময় ওই রকমই এঁকে দেওয়া থাকবে, দিয়ে বলা হবে যে জিওমেট্রিক্যাল আইসোমার কিনা বলো, তাহলে কিরকম করে দেখবো সেটা দেখো। মনে করো আমি তোমাকে বললাম যে আমি একটা এরকম কম্পাউন্ড নিয়েছি, সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, পরপর দুটো ডাবল বন্ড আছে, এখানে একটা CH3H, এখানে একটা CH3H। আবার আমি কম্পাউন্ডটাকে এরকম লিখলাম, এখানে হচ্ছে CH3H, এখানে হচ্ছে HCH3। দেখে কি মনে হবে? আমরা যদি ডাইরেক্ট কম্পাউন্ডটাকে দেখি, যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে এই দুটো কম্পাউন্ড কি সিস ট্রান্স আইসোমার, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি বলবে যে সিস ট্রান্স আইসোমার। কিন্তু এটা সিস ট্রান্স নয়। কেন নয় সেই বিষয়টা এবার বোঝার চেষ্টা করো। এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলি কিউমিলিন। কিউমিলিনস কাদেরকে বলে? যাদের মধ্যে অ্যাডজাসেন্ট পাই বন্ড থাকবে। তাহলে কম্পাউন্ডস হ্যাভিং অ্যাডজাসেন্ট পাই বন্ডস, compounds having adjacent pi bonds are called cumulin. adjacent pi bond মানে পরপর পাই বন্ড আছে, দেখো এই যে পাই বন্ড পাই বন্ড। আমরা কনজুগেটেড পড়েছি, কনজুগেটেড মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেটেড, আর কিউমুলেটেড মানে ডাবল বন্ড পরপর পরপর থাকবে, তাহলে তখন আমরা কিউমুলেটেড বলবো। তাহলে কম্পাউন্ডস হ্যাভিং অ্যাডজাসেন্ট পাই বন্ডস এটাকে আমরা কিউমুলেটেড বলবো। তাহলে কিউমুলেটেডের ক্ষেত্রে আমরা যদি এর স্ট্রাকচারটা দেখি তাহলে এরকম দেখো, কার্বন কার্বন কার্বন, তিনটে সিঙ্গেল বন্ডেড আছে। এখানে এই কার্বন আর এই কার্বনের মধ্যে মনে করো একটা পাই বন্ড আছে। তাহলে যে অরবিটাল গুলো এই পাই বন্ডটা তৈরি করেছে সেই অরবিটালটা তো পরের পাই বন্ডটা তৈরি করতে পারে না। তাহলে পরের পাই বন্ডটা অবশ্যই আগের পাই বন্ডের সঙ্গে কি আছে বলো, পারপেন্ডিকুলারলি আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দুটো পাই বন্ড একটা একটা পাই বন্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, এবং এই পারপেন্ডিকুলার পাই বন্ডের সঙ্গে আবার পারপেন্ডিকুলারলি এইচ আর CH3 থাকবে। তাহলে এখানে যদি আমরা এইচটাকে এখানে লিখি, এখানে CH3 থাকবে, আর এখানকার দুটো অন দা প্লেন থাকবে, তাহলে এখানে CH3 আর এখানে H। তাহলে সেম স্ট্রাকচার আমরা এই কম্পাউন্ডের ক্ষেত্রেও পাবো, সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, এর মধ্যে দুটোর মধ্যে পাই বন্ড, এবং এইখানে পাই বন্ডটা পারপেন্ডিকুলার। স্ট্রাকচারটা ভালো করে বোঝার চেষ্টা করবে, পরপর পাই বন্ড আছে, তাহলে পাই বন্ড গুলো পারপেন্ডিকুলার। এটাতে দেখো এখানে H আর এখানে CH3, আর এখানে হচ্ছে H আর এইখানে CH3। তাহলে এই দেখো যে প্লেনে এই CH3H টা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে অন্য CH3H টা আছে। তাহলে এই CH3H টা যে প্লেনে আছে, এই CH3H টা যে প্লেনে আছে, আর এই CH3H টা তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আছে। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পারপেন্ডিকুলার প্লেনে। তাহলে তুমি একটা জিনিস বলো আমাকে, যদি আমি এই CH3 টু এই CH3 ডিস্টেন্সটাকে দেখি,
তাহলে এটা যদি L1 হয়, এই CH3 আর এই CH3 ডিস্টেন্সটাকে যদি আমি দেখি, এটা যদি L2 হয়, তাহলে বলো তো L1 আর L2 সমান হবে আলাদা হবে? কি মনে হয় তোমাদের স্ট্রাকচারটা দেখে? শুভ? বুঝতে পারছি স্ট্রাকচার দুটো কি বুঝতে পারছি কিরকম হয়ে আছে? কম্পেয়ার করো স্ট্রাকচারটাকে। এটা প্লেনে আছে আর অন্যটা তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আছে। তাহলে এটা এই প্লেনে আছে, অন্য মিথাইল হাইড্রোজেনটা তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আছে। তাহলে একটা ডিস্টেন্স L1 আর এই ডিস্টেন্সটাকে L2 মনে করছি। তুমি দেখো দুটো ডিস্টেন্স সেমই হবে। যেরকম পজিশনে আছে, তুমি যদি এরকম স্ট্রাকচার একটা বানিয়ে দেখো, ট্রাই করো পারপেন্ডিকুলারলি, তাহলে তুমি দেখবে এই দুটো ডিস্টেন্স কিন্তু সেম আছে। তার মানে 1 আর 2 এর ক্ষেত্রে আমরা কি দেখবো, যে L1 ইজ, আচ্ছা তাহলে এখানে L1 আর L2 এই দুটো ডিস্টেন্স সমান হয়ে যাবে। তাহলে L1 ইকুয়াল টু L2। তাহলে যদি দুটো ডিস্টেন্স সমান হয়, তাহলে আমরা দুটোকে কখনোই জিআই বলতে পারবো না। সুতরাং 1 and 2 আর নট জিআই। 1 and 2 জিআই হবে না। ঠিক আছে? তাহলে দুটো জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে ডিস্টেন্স, এরিয়াল ডিস্টেন্স অবশ্যই আলাদা হতে হবে। যদি এরিয়াল ডিস্টেন্স সেম হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা জিআই কখনোই বলবো না। ঠিক আছে? তাহলে এখানে দেখো, যদি কিউমুলিনের মধ্যে অড নাম্বার অফ পাই বন্ড, ইভেন নাম্বার অফ পাই বন্ড থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো ইভেন কিউমুলিন। তাহলে যদি তুমি কখনো দেখো ইভেন কিউমুলিন আছে, ইভেন নাম্বার অফ পাই বন্ড আছে, তাহলে সে কখনোই জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। তাহলে আমরা এখানে একটা নোট হিসেবে লিখে রাখবো যে ইভেন কিউমুলিন ডাজ নট শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ইভেন কিউমুলিন does not show geometrical isomerism। তাহলে ইভেন কিউমুলিনে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। এটা হয়ে গেল আমাদের একটা কন্ডিশন। এবার যদি অড কিউমুলিন হয়, মনে করো আমি যদি এরকম নিই, সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, পরপর তিনটে ডাবল বন্ড নিলাম। এবার আমার এখানে আছে মনে করো CH3H CH3H একই দিকে। আবার ধরো সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এখানে মনে করো CH3H CH3 অপোজিট দিকে। তাহলে তারা কিউমুলিন, তারা এ শো করবে। দেখো কিরকম ভাবে। আবার যদি তুমি এটার স্ট্রাকচারটাকে দেখো, 1 2 3 4 চারটে কার্বনের স্ট্রাকচার আছে পরপর। তাহলে প্রথম যে পাই বন্ডটা আছে, মনে করো প্রথম পাই বন্ডটা এই দুটো কার্বনের মধ্যে, পরের পাই বন্ডটা আছে এর সঙ্গে পারপেন্ডিকুলার, তারপরে পাই বন্ডটা কি হবে, আবার প্রথম প্লেনটার সঙ্গে সেম প্লেনে। তাহলে পরের পাই বন্ডটা আবার প্রথমটার সঙ্গে সেম প্লেনেই চলে আসবে। পরপর তিনটে পাই বন্ড যদি থাকে, তাহলে এরকম সিচুয়েশন হবে। তার মানে এখানকার হাইড্রোজেন আর মিথাইল যে প্লেনে আছে, এই হাইড্রোজেন মিথাইলটাও সেম প্লেনে থাকবে। ঠিক এই কেসটাতে উল্টোটা হবে। তাহলে প্রথম এই দুটোর মধ্যে পি বন্ড, পাই বন্ড, এখানে আরেকটা কার্বন ছিল না, ঠিক আছে। এই দুটোর মধ্যে পাই বন্ড, ঠিক আছে। এবার দেখো এখানকার হাইড্রোজেন আর এখানকার মিথাইল
এখানকার হাইড্রোজেন আর এই মিথাইল, তাহলে এই মিথাইল আর এই মিথাইলের মধ্যে ডিস্টেন্স যা, এই মিথাইল আর এই মিথাইলের মধ্যে ডিস্টেন্স এবার একই হবে আলাদা হবে? একই প্লেনে আছে কিন্তু পারপেন্ডিকুলার প্লেনে নেই, তাহলে একই প্লেনে থাকলে আলাদা হবে ডিস্টেন্স। তাহলে এবার আমরা যদি 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে L1 নট ইকুয়াল টু L2 হবে। তাহলে L1 L2 যদি সমান না হয় তাহলে আমরা বলবো 1 and 2 আর জিআই, জিওমেট্রিক্যাল আইসোমার। সমান না হলেই জিআই হবে, সমান হলে জিআই হবে না। তাহলে এবার এটাকে আমরা জিআই বলতে পারবো, জিওমেট্রিক্যাল আইসোমার বলতে পারবো। তাহলে আমরা আবার একটা নোট লিখবো যে যদি ইভেন হয় কিউমেলিন তাহলে তারা জিআই শো করতে পারে। এই অড, তাহলে অড কিউমেলিন ক্যান শো জিআই provided odd cumulin can show GI provided each terminal carbon atoms having two different groups individually, having two different groups individually. ওকে, তাহলে এখানে এই গ্রুপটার এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটার এই গ্রুপটা আলাদা। যদি টার্মিনাল কার্বন এরকম হয় তাহলে সেটা অড কিউমেলিন হলেও জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। বলো এইটুকুতে কারো কোথাও ডাউট আছে? এই কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে বলো, আমরা তাহলে আবার আরেকবার আমি বলছি ব্যাপারটা কি হচ্ছে। না স্যার। কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আমরা আরেক ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে জিআই দেখার চেষ্টা করব, তাদেরকে আমরা বলি স্পাইরেন্স। স্পাইরেন্স, ওকে। স্পাইরেন হলো এই রকমের কম্পাউন্ডকে আমরা স্পাইরেন বলি। আমি তোমাকে একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমরা দেখবো যে এটা জিআই কিনা। তাহলে এখানে মনে করো CH3H, এখানে CH3H, আর একটা কম্পাউন্ড আমি নিলাম, এখানে CH3H আর এখানটা অপোজিট দিকে CH3H। তাহলে এটা দেখে কি মনে হয়? দেখে মনে হবে যে একটা কম্পাউন্ড আর একটা কম্পাউন্ডের সিস ট্রান্স আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার দেখে মনে হবে এরকম, কিন্তু এরা জিওমেট্রিক্যাল আইসোমার নয়। কেন নয় সেটা ভালো করে বোঝার চেষ্টা করবো। এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3, তাহলে তিনটে কার্বনই sp3, তাহলে এই কার্বনটা sp3 হবে, এই কার্বনটাও sp3 হবে। ঠিক আছে, তাহলে সবগুলো sp3 কার্বন, যেগুলো পর 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 রেড পয়েন্ট যেগুলো করছি সবগুলোই sp3 কার্বন। তাহলে যদি sp3 কার্বন হয় তাহলে কি হচ্ছে কেসটা দেখো। এই একটা রিং, এই কার্বনটা sp3, তার মানে এর একটা বিলো দা প্লেন থাকবে, একটা অ্যাবভ দা প্লেন থাকবে। আবার এই কার্বনটা sp3, তার মানে এটা একটা অ্যাবভ দা প্লেন থাকবে আর একটা বিলো দা প্লেন থাকবে। এবার দেখো এই বিলো দা প্লেনে এই কার্বনটা আবার sp3। স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো প্রথমে। একটা রিং যদি অন দা প্লেন থাকে, একটা রিং আউট অফ দা প্লেনে থাকবে, অবশ্যই থাকতেই হবে, না থাকলে ওরা sp3 হবে না মাঝের কার্বনটা। তাহলে দুটো রিং একটা আরেকটা রিং এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে,
তাহলে তোমার দেখো এইখানে যখন CH3H ছিল আর এইখানে যখন CH3H ছিল, তখন ওই আগের যে আমাদের ইভেন যে কিউমিলিন হয়েছিল তার মতো হয়ে গেছে ব্যাপারটা, যে যে মিথাইল হাইড্রোজেন দুটো যে প্লেনে আছে, এই মিথাইল হাইড্রোজেন দুটো তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আছে, একই প্লেনে নেই, পারপেন্ডিকুলার প্লেনে আছে। ঠিক একই রকম ভাবে এখানেও তুমি তাই দেখতে পারো যে এটা যে প্লেনে আছে এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আর একটা রিংটা থাকছে, বাকি রিংটা এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে থাকছে। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে অ্যাবভ দ্য প্লেনে আর এখানে বিলো দ্য প্লেনে, অ্যাবভ দ্য প্লেনে CH3, বিলো দ্য প্লেনে H, আর এখানে অ্যাবভ দ্য প্লেনে CH3, বিলো দ্য প্লেনে H আছে। তাহলে আবারও যদি আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, যেহেতু পারপেন্ডিকুলার একটা রিং, একটা ডাবল মানে হাইড্রোজেন CH3 অন্য হাইড্রোজেন CH3টার সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলারলি আছে, তাহলে এখানকার CH3 এখানকার CH3 এর মধ্যে ডিস্টেন্সটাকে যদি তুমি L1 কনসিডার করো, এই CH3 ডিস্টেন্সটাকে যদি তুমি L2 কনসিডার করো, তাহলে অবশ্যই L1 আর L2 সমান হয়ে যাবে। আর যদি L1 L2 সমান হয়, তাহলে তুমি কখনোই 1 and 2 কে জিআই বলতে পারবে না। 1 and 2 আর নট জিআই, এটা খুব ইম্পর্টেন্ট। আবার দেখো, যদি এই ধরনের স্পাইরেনকে আমরা বলবো ইভেন স্পাইরেন, মানে রিংটা ইভেন নাম্বার অফ রিং আছে, তাহলে আমরা এখানে আবার একটা নোট করে লিখছি যে ইভেন স্পাইরেন্স ডু নট শো জিআই, জিওমেট্রিক্যাল আইসোমারিজম ইভেন স্পাইরেন শো করবে না। কিন্তু যদি আমি অড স্পাইরেন নিই, ফর এক্সাম্পল আমি এরকম একটা স্পাইরেন নিচ্ছি যেখানে অড নাম্বার অফ রিং আছে, স্যার বলো। স্যার বলছি এখানে কোশ্চেন কিরকম হবে স্যার? বলবে ধরো তোমাকে দুটো জিআই স্ট্রাকচার কিনা? বলে দিয়ে বলবে যে নিচের কোনটা জিআই নয়, নিচের কোন আচ্ছা, পেয়ারটা জিআই নয়, এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আরো ডিফারেন্ট টাইপের কোশ্চেন হতে পারে, সেটা আমরা পরে দেখবো কোশ্চেন কিরকম হতে পারে। তাহলে এখানে দেখো, এটা তো কিরকমের অড স্পাইরেন। তাহলে অড স্পাইরেন হলে কি হবে, মনে করো প্রথম রিংটা অন দা প্লেন, পরের রিংটা আউট অফ দা প্লেন, তারপরে রিংটা আবার অন দা প্লেনে হয়ে যেতে হবে, তাই না? তাহলে এরকম সিস্টেম হতে হবে যদি sp3 হতে হয়। তাহলে এখানেও হাইড্রোজেন আর মিথাইলটা যে প্লেনে আছে, এখানকারও হাইড্রোজেন মিথাইলটাও সেম প্লেনে থাকবে। তাহলে হাইড্রোজেন মিথাইল যে প্লেনে থাকছে, এখানে মিথাইল আর হাইড্রোজেন সেম প্লেনে থাকবে। তাহলে এইখানে মিথাইল আর হাইড্রোজেন যে প্লেনে আছে, এখানেও হাইড্রোজেন আর মিথাইল সেম প্লেনে আছে। তাহলে যদি সেম প্লেনে হাইড্রোজেন মিথাইল যদি সেম প্লেনে থাকে, তাহলে কি হবে বলো? তাহলে মিথাইল আর মিথাইল সেম প্লেনে আছে, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা যদি L1 হয়, এই মিথাইল এবং এই মিথাইলের মধ্যে ডিস্টেন্সটা যদি L2 হয়, তাহলে 1 আর 2 এর মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে L1 নট ইকুয়াল টু L2 হবে। সুতরাং 1 and 2 আর জিআই, 1 আর 2 জিআই হিসেবে আমরা কনসিডার করব। ওকে, তাহলে আমরা এখানে নোট একটা লিখবো। ওকে,
odd spirines can show GMI যদি এই দুটো গ্রুপ ডিফারেন্ট হয় হাইড্রোজেন ইন্ডিভিজুয়াল কার্বনে, provided each terminal carbon have different groups individually, তাহলে তারা জিআই শো করতে পারবে। তাহলে এই কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখলাম জিআই শো করতে পারবে কি পারবে না। এবার দেখো আরো আমরা দেখব, আছে আরো এক্সাম্পলস আছে কিন্তু সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট এখানে সেটা হচ্ছে যে কতগুলো জিআই হবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দুই নম্বর হয়ে গেল রিং সিস্টেম, এগুলো আমরা দেখে নিলাম। এবার তোমরা দেখো জিআই ইন সি ডাবল বন্ড এন সিস্টেম, এটা একটা রেস্ট্রিক্টেড রোটেশন সিস্টেম। তাহলে এর মধ্যে জিআই কিরকম করে দেখা যেতে পারে। এরকম একটা রিঅ্যাকশন তোমরা পড়েছো, দেখো কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা তোমরা আশা করছি পড়েছো। সি ডাবল বন্ডেড ও যদি কোনো কার্বনিল রিঅ্যাকশন হয়, কার্বনিল গ্রুপ থাকে এবং তার সঙ্গে যদি একটা রিঅ্যাকশন করে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া ডেরিভেটিভ বলি আমরা এটাকে, যেখানে জেড এর জায়গায় ডিফারেন্ট গ্রুপ হতে পারে। তাহলে এখানে একটা কার্বনিল আর এটা হচ্ছে একটা অ্যামোনিয়া ডেরিভেটিভ। রিঅ্যাকশন যদি হয় তাহলে এখানে প্রোডাক্ট হবে সি ডাবল বন্ডেড এনজেড। তাহলে এখানে ওয়াটার রিমুভ হয়ে গিয়ে সি ডাবল বন্ডেড এনজেড হবে। তাহলে দেখো এই কম্পাউন্ডটা জিআই শো করতে পারে যদি এই কার্বনিল কার্বনের দুটো গ্রুপ ডিফারেন্ট হয়। তাহলে ইট ক্যান শো জিআই if two groups of the carbonyl carbon is different. কার্বনিল কার্বনের দুটো গ্রুপ যদি ডিফারেন্ট হয় তাহলে এটা জিআই শো করতে পারে। কিরকম ভাবে সেটা দেখো। মনে করো তুমি নিলে CH3 আর এখানে এইচ, রিঅ্যাকশন করালে আবার H2NOH, মনে করো হাইড্রোক্সিলামিনের সঙ্গে, এটা একটা অ্যামোনিয়া ডেরিভেটিভ। তাহলে এর সঙ্গে রিঅ্যাকশন করালে ডাবল বন্ডেড এন OH এইদিকে, লোন পেয়ার এইদিকে। তাহলে লোন পেয়ার আর OH মানে এইচ আর লোন পেয়ার একই দিকে হতে পারে, আবার এরকমও হতে পারে যে এইচটা যেদিকে আছে লোন পেয়ারটা তার অপোজিট দিকে আছে, এইরকম হতে পারে। তাহলে এই দুটো আইসোমার আমরা পেতে পারি যদি এই মিথাইল আর এইচ এই গ্রুপ দুটো যদি ডিফারেন্ট হয়। বোঝা গেল? তাহলে এই ধরনের জিওমেট্রিক্যাল আইসোমারিজম এখানে আমরা দেখতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাস্ট, সেটা হচ্ছে জিআই ইন এন ডাবল বন্ড এন সিস্টেম। এন ডাবল বন্ড এন সিস্টেমে জিআই আমরা দেখতে পারি কিরকম ভাবে। মনে করো আমি একটা অ্যাজো অ্যালকেন নিলাম, অ্যাজো অ্যালকেন।
অ্যাজোঅ্যালকেন কিরকম? R2N2, এটা হচ্ছে অ্যাজোঅ্যালকেন। তাহলে এটা এরকম হচ্ছে, ব্যাপারটা থাকবে N ডাবল বন্ড N, দুটো R গ্রুপ, দুটো লোন পেয়ার। তাহলে লোন পেয়ার দুটো একই দিকে, এটা একটা হতে পারে, অথবা লোন পেয়ার দুটো একটা আর একটা অপোজিট দিকে, এটা একটা হতে পারে। তাহলে যদি এটা হয় তাহলে আমরা এটাকে বলবো অ্যাজো অ্যালকেন, এবং অ্যাজো অ্যালকেনের ক্ষেত্রে আমরা সিস ট্রান্স আইসোমারিজম দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। কালকে আমি ক্লাস নেবো দুপুরের দিকে, আমি তোমাদেরকে ফোন বলে দেবো কখন নেবো টাইমটা। ঠিক আছে, কালকে কোনো ক্লাস নেই তো তোমাদের? 12টা 1টার স্যার দিকে? সন্ধ্যাবেলা বায়োলজি ক্লাস আছে। ঠিক আছে, তার আগে আমি একবার একটা ক্লাস নেবো ছোট্ট করে, অল্প 1-1.5 ঘন্টার জন্য। ঠিক আছে, চলো আজকে এখানে থাকে। এই জিনিসটা ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন আসবে, কিরকম প্রশ্ন হবে আমি বলে দেবো, কিরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে। ঠিক আছে, চলো।